সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাকে রাজ টিভির পর্দায় দেখছেন, আমি সবাইকে আমন্ত্রণ জানাই বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত এবং ডেল্টা ফার্মা লিমিটেড নিবেদিত রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজি। দর্শক, আপনাদের সাথে আছে আমি ডাক্তার শারমিন নাহার ফারনা। দর্শক, আল্ট্রাসাউন্ড শব্দটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। আর শব্দ শক্তি নিয়ে আসলে আমরা সবাই জানি, আমরা শব্দের মাঝেই বসবাস করি। শব্দের ব্যবহার চিকিৎসার প্রয়োজনে বিভিন্ন রকম, এবং সেই সাথে আল্ট্রাসাউন্ডের ব্যবহার কিন্তু অনেক বিস্তৃত। আল্ট্রাসাউন্ডের এই বিস্তৃত ব্যবহারের মাঝে একটি ব্যবহার কিন্তু রিউমেটিক অসুখ নির্ণয়ে আল্ট্রাসাউন্ডের যে ব্যবহারগুলো। দর্শক, আমরা আজ এই বিষয়টি নিয়ে কথা বলবো। রিউমেটিক রোগ নির্ণয় আল্ট্রাসাউন্ডের ব্যবহার সম্পর্কে এখনো আমরা অনেকেই আছি পুরোপুরি জানি না। এই বিষয়টি নিয়ে কিছু তথ্য পরামর্শ দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে আজ আছেন আমাদের আজকের গেস্ট এক্সপার্ট। ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার, এমবিবিএস, এফসিপিএস মেডিসিন, এমডি রিউমাটোলজি, মেডিসিন অ্যান্ড রিউমাটোলজি স্পেশালিস্ট, কনসালটেন্ট, বিএসএমএমইউ। স্যার এই মুহূর্তে আছেন আমাদের সাথে যুক্ত। আমি আমন্ত্রণ জানাই স্যার আপনাকে। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? স্যার আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনার এত ব্যস্ততার মাঝেও আমাদের জন্য সময় বের করেছেন, স্যার আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই রাজ টিভি পরিবারের পক্ষ থেকে, সেই সাথে ডেল্টা ফার্মা লিমিটেডের পক্ষ থেকে এবং আমার দর্শকদের পক্ষ থেকে। স্যার আমরা আজ মূলত কথা বলতে চাই রিউমেটিক রোগ নির্ণয় আল্ট্রাসাউন্ড। আমি একটু দর্শকদের বলি কিভাবে আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে পারবেন। দর্শক সরাসরি দেখছেন রাজ টিভির পর্দায়। কোনো প্রশ্ন যদি থাকে আজকের বিষয় সংক্রান্ত, আমাদের লাইভ চলাকালীন সময়ে মন্তব্য সেকশনে আপনাদের কমেন্ট কিংবা প্রশ্নগুলো রাখতে পারেন। আমরা চেষ্টা করব সমাধান দিতে। দর্শক, আমাদের আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টফাসি ট্রিপাসে। আমরা কথা বলবো রিউমেটিক রোগ নির্ণয় আল্ট্রাসনোগ্রাম এই বিষয় নিয়ে। আমি প্রথমেই স্যারের কাছ থেকে জেনে নিব স্যার, আমাদের দেশে আমি যদি বলি স্যার, আপনার দৈনন্দিন জীবনের প্র্যাকটিসে যে রিউমেটিক অসুখগুলোতে আক্রান্ত যে রোগী দেখেন, তার মাঝে কিছু কমন অসুখের কথা যদি আমাদের জানাতেন। জি, আল্ট্রাসোনোগ্রাম বর্তমান যুগে একটা রিউমাটোলজিক্যাল ডিজিজের ডায়াগনোসিসের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ টুল বা একটা ইনস্ট্রুমেন্ট বলতে পারি। এটাকে অনেকে স্টেথোস্কোপের সাথে তুলনা করা হয়। অর্থাৎ রিউমাটোলজিস্টদের জন্য এটা একটা স্টেথোস্কোপ, যা রিউমাটোলজিক্যাল সকল ডিজিজের ক্ষেত্রেই এটা প্রয়োজন হতে পারে। যেমন যদি কারো মনোআর্টিকুলার বা একটা গিরা বা একটা জয়েন্ট ইনভলভমেন্ট থাকে, এই জয়েন্টটা কোন ডিজিজের জন্য, সেই ডিজিজটা রোগ ধরার জন্য আমরা আল্ট্রাসোনোগ্রাম করতে পারি। এছাড়া পলি আর্টিকুলার ডিজিজ, অর্থাৎ অনেকগুলা গিরা যদি ইনভলভমেন্ট হয় এবং ওই গিরার যদি পার্টিকুলার ডিজিজ ডায়াগনোসিস করা হয়, তাহলে আল্ট্রাসোনোগ্রামের ভূমিকা অনেক। অর্থাৎ এই রোগীর ডায়াগনোসিস, প্রগনোসিস এবং আলটিমেট ফেট কি হতে পারে, আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা অনেক সময় বুঝতে পারি। অনেক সময় আর্লি আর্থ্রাইটিস, অর্থাৎ 1 থেকে 2 মাস বা 3 মাসের মধ্যে যে সমস্ত গিরা ব্যথা বা আর্লি আর্থ্রাইটিস নিয়ে আসে, এই ক্ষেত্রে আমাদের যে সচরাচর ইনভেস্টিগেশনগুলা, যেমন এনটিসিসপি, আরএ টেস্ট, এএনএ, HLA-B27 বা ইনফ্লামেটরি মার্কার অনেক সময় পজিটিভ থাকে, অনেক সময় নেগেটিভ থাকে। এই সমস্ত ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাম একটা ভালো টুলস হিসাবে ব্যবহার হয়ে থাকে। এছাড়া আল্ট্রাসোনোগ্রাম ডায়াগনোসিস করার জন্য ইনফেক্টিভ কজ, যেমন টিউবারকুলোসিস, বিভিন্ন গিরায় টিউবারকুলোসিস হতে পারে, বিশেষ করে অ্যাঙ্কেল জয়েন্ট, নি জয়েন্ট, হিপ জয়েন্ট বা শোল্ডার জয়েন্টের টিউবারকুলোসিস হতে পারে। আমরা আল্ট্রাসোনোগ্রাম করে এই সমস্ত রোগ নির্ণয়ের সহকারী হিসেবে কাজ করে। এছাড়া নন ইনফ্লামেটরি কিছু ডিজিজ আছে, যেমন অস্টিওআর্থ্রাইটিস, আমরা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি। এছাড়াও রয়েছে ক্রিস্টাল আর্থ্রোপ্যাথি, গাউটি আর্থ্রাইটিস বা সিডো গাউট, ক্যালসিয়াম পাইরোফসফেট বা অন্যান্য যে ক্রিস্টাল আর্থ্রোপ্যাথি আছে, আমরা আল্ট্রাসোনোগ্রামের মধ্যে মোটামুটি কনফার্ম হতে পারি যে ক্রিস্টাল বা সিডো গাউট হতে পারে। এছাড়াও রেয়ার কিছু ডিজিজ আছে, যেমন অক্রোনোসিস এবং হিমোক্রোমাটোসিস, হুইপলস ডিজিজ, সার্কোমা বা এক ধরনের মেলিগনেন্সি জয়েন্টের, বিলিনোডুলার সাইনোভাইটিস, রেয়ার ডিজিজ, অর্থাৎ জয়েন্টের যে সাইনোভিয়াল মেমব্রেন আছে, সেই মেমব্রেনের টিউমার বা বোনসের টিউমার
আমরা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে নির্ণয় করে থাকি। ধন্যবাদ স্যার। আল্ট্রাসোনোগ্রাম দর্শক শুধু আমরা যে স্যার আল্ট্রাসোনোগ্রাম শুধু যে আমরা রোগ নির্ণয় করি অর্থাৎ একটা সাহায্যকারী টুল ছাড়াও অনেক সময় আমরা সাইনোভিয়াল বায়োপসি করে থাকি। যেমন কারো যে ভিলোনোডুলার সাইনোভাইটিস নি জয়েন্টে বা অ্যাঙ্কেল জয়েন্টে হয়ে থাকে, আমরা ওখান থেকে টিস্যু এনে হিস্টোপ্যাথোলজি করে কনফার্ম হতে পারি। অর্থাৎ ডায়াগনস্টিক টুল, ফিজিক্যাল এক্সামিনেশন এবং মাইক্রোস্কোপিক বা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা করে থাকি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা দর্শক বুঝলাম যে আসলে রিউমেটিক রোগ নির্ণয়ে আল্ট্রাসাউন্ডের ব্যবহার অনেক বেশি বিস্তৃত এবং অনেকভাবে এই আল্ট্রাসাউন্ডকে ব্যবহার করা হয়ে থাকে অনেক প্রক্রিয়ায়। দর্শক সুতরাং আল্ট্রাসাউন্ড নিয়ে আসলে আরেকটু আমরা জেনে নেই আমাদের আজকের গেস্ট এক্সপার্টের কাছ থেকে। স্যার আমরা জেনে নিলাম মোটামুটি কম বেশি সব ধরনের রিউমেটিক অসুখেই আসলে চাইলে এই আল্ট্রাসাউন্ডের ব্যবহার করা যায়। স্যারের কথা থেকে আমি যেটা বুঝলাম স্যার, এই যে আমরা আল্ট্রাসাউন্ড করছি, আল্ট্রাসাউন্ড করে মূলত স্যার কি কি দেখা যায় বিভিন্ন জয়েন্টে? কোন কোন সমস্যাগুলো ধরা পড়ে আল্ট্রাসাউন্ডে? জি, জয়েন্ট ছাড়াও আমি আরেকটা কথা ভুলে গেছি। জয়েন্ট ছাড়াও অনেক সময় আল্ট্রাসোনোগ্রাম করে আমরা প্যারোটিড বা স্যালাইভারি গ্ল্যান্ডের আল্ট্রাসোনোগ্রাম করতে পারি, থাইরয়েড গ্ল্যান্ডের আল্ট্রাসোনোগ্রাম করি, লাংস বা অনেক সময় আমাদের রিমাটোলজিক্যাল ডিজিজের সাথে লাংসের একটা সম্পর্ক থাকে, যেমন নিউমোনিয়া, ডিপিএলডি, লাংসের ফাইব্রোসিস। এই লাংসের ফাইব্রোসিস আমরা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি। আপনি প্রশ্ন করছেন যে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা কি কি জিনিস দেখতে পারি। ইউজুয়ালি জয়েন্টের ভিতরে আল্ট্রাসোনোগ্রাম করে আমরা জয়েন্টের যে সোয়েলিং বা ফুলা, সাইনোভিয়াল মেমব্রেনের থিকনেস, সাইনোভিয়াল মেমব্রেনের ভিতরে অনেক সময় ফ্লুইড জমে বা সাইনোভিয়াল ফ্লুইডের পরিমাণ দেখতে পারি আমরা। ফ্লুইড কোন জায়গায় রয়ে গেছে, উপরের দিকে, জয়েন্টের উপরের দিকে, নিচের দিকে, মিডিয়াল বা ভিতরের দিকে না বাইরের দিকে। অনেক সময় বার্সা থাকে জয়েন্টের ভিতরে, অনেক সময় বার্সা থাকে, এই বার্সাও আইডেন্টিফাইড করা হয়। স্পেশালি ইন দ্য হিপ জয়েন্টের ভিতরে অনেক সময় একটা বার্সা থাকে, অনেকগুলো বার্সা থাকে, গ্লুটিয়াল বার্সা, সোয়াস বার্সা, এই সমস্ত বার্সা ডায়াগনোসিস করা হয়। এছাড়াও অনেক সময় টেন্ডনগুলো যেখানে ইনসারশন দেয়, এন্থোসোফাইট বা টেন্ডিনোপ্যাথি বা মাসেল যেখানে শেষ হয়ে যায়, এই টেন্ডিনোপ্যাথি আমরা ডায়াগনোসিস করতে পারি। অনেক সময় মাসেলের প্রদাহ অর্থাৎ মাসেল ইনফ্লামেশন বা মায়োসাইটিস, অনেক সময় পলিমায়োসাইটিস, আমরা অনেক সময় এই মাসেলের ইনভলভমেন্ট আমরা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি। এছাড়া অনেক সময় সাইনোভিয়াল মেমব্রেন ছাড়াও অর্থাৎ জয়েন্টের ভিতরে যদি অনেক সময় বোনসের ভিতরে অনেক সময় বনি প্রলিফারেশন বা অস্টিওফাইট বা সিন্ডেসমোফাইট অনেক সময় থাকে, আমরা আল্ট্রাসোনোগ্রাম করে আইডেন্টিফাই করতে পারবো। এবং অনেক সময় রেয়ার, যেগুলো অনেক সময় এক্সরে আসে না, এক্ষেত্রে আমরা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি। অর্থাৎ জয়েন্টের ভিতরে যে সমস্ত স্ট্রাকচার থাকে, যেমন লিগামেন্ট, টেন্ডন, বার্সা, মাসেল, বোনস, এই সমস্ত সকল স্ট্রাকচারই আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে দেখতে পারি এবং ওই সমস্ত স্ট্রাকচারের যে সমস্ত প্যাথোলজি আছে, এই প্যাথোলজি সহ আমরা ধরতে পারবো অনেক সময়। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি একটু এই মুহূর্তে জানতে চাই স্যার, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা বিভিন্ন অসুখ নির্ণয় এটাকে আসলে ব্যবহার করতে পারি। স্যার যদি একটু বলে দিতেন যে এই আল্ট্রাসাউন্ডের ব্যবহারটা রিউমেটিক অসুখ নির্ণয়ের ক্ষেত্রে আল্ট্রাসাউন্ডের ব্যবহারটা আসলে কোথায় কোথায় অ্যাভেলেবল? আর স্যার সব জায়গায় আসলে সব ধরনের আল্ট্রাসাউন্ড হয় না। একটু যদি আমার দর্শকদেরকে এই ব্যাপারে একটা ধারণা দিতেন। জি, মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাম এটা সাধারণত একটা সময় সাপেক্ষ এবং এবং একটু জটিল প্রক্রিয়া। যেমন সাধারণত আল্ট্রাসোনোগ্রাম, মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাম জানতে হলে বা করতে হলে ওই সমস্ত স্ট্রাকচারগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে হবে। বিশেষ করে সোনো অ্যানাটমি, মানে সোনোটমিক আল্ট্রাসোনমিক অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, প্রত্যেকটা স্ট্রাকচার এই সম্পর্কে একটা সম্যক ধারণা থাকতে হবে। সাধারণত এই মাস্কুলোস্কেল আল্ট্রাসোনোগ্রাম সরকারি পর্যায়ে যে তেমন কোনো মেডিকেল কলেজে ইউজুয়ালি হয় না, ইউজুয়ালি রুটিনলি কোনো মেডিকেল কলেজে হয় না, কিন্তু বিএসএমএমইউতে রেডিওলজি ডিপার্টমেন্টে সপ্তাহে সম্ভবত একদিন এবং আমরা রিমাটোলজিক্যাল ডিপার্টমেন্টে সপ্তাহে 4 থেকে 5 দিন এই মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাম করে থাকি।
একদিন আমরা প্যারোটিড গ্ল্যান্ডের আল্ট্রাসোনোগ্রাম করে থাকি। অনেক সময় আমরা ভাস্কুলার স্ট্রাকচার, বিশেষ করে টেম্পোরাল আর্টারি, জায়ান্ট সেল আর্টারি, অনেক সময় পেরিফেরাল ভেসেল, স্পেশালি ফিমোরাল আর্টারি, পপলেটাল আর্টারি, অ্যান্টিরিয়র টিবিয়াল আর্টারি, পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, এটা আর্টারির স্টেনোসিস বা থিকনেস বা আমরা ওয়াল থিকনেস আমরা অনেক সময় মেজার করে থাকি। অর্থাৎ এই মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাম বিএসএম রিউমাটোলজি ডিপার্টমেন্টে রুটিনলি সপ্তাহে 4 থেকে 5 দিন করে থাকি আমরা। ধন্যবাদ স্যার। স্যার এই আল্ট্রাসাউন্ডটা আসলে কারা করেন? এটা কি রিউমাটোলজিস্ট রা করেন নাকি সনোলজিস্টরা করেন স্যার? জি, জি। ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন। এই মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাম ইউজুয়ালি সোনোলজিস্টরা করার কথা, কিন্তু আমাদের দেশে বা বিশ্বব্যাপী এই সোনোলজিস্ট মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাম সম্পর্কে একটু পিছিয়ে আছে। এই ক্ষেত্রে আমরা যারা রিউমাটোলজিস্ট, অনেক সময় ফিজিক্যাল মেডিসিন বা ফিজিয়াট্রিস্ট যারা আছেন ওনারাও, বা অনেক সময় পেইন প্যাথোলজিস্ট, পেইন মেডিসিন যারা ইউজ করে ওনারাও অনেক সময় করে থাকে। ইউজুয়ালি আমরা রুটিনলি, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে রিউমাটোলজি ডিপার্টমেন্ট রুটিনলি আমরা আল্ট্রাসোনোগ্রাম করে থাকি। আমাদের পর্যায়ক্রমে আমাদের কিছু স্পেশালিস্ট আছে, ওনারা আল্ট্রাসোনোগ্রাম করে থাকেন। ধন্যবাদ স্যার। স্যার বলছিলেন সরকারি পর্যায়ে এই সেবাটা দেওয়া হয়ে থাকে। একটু যদি স্যার জানতে ইচ্ছে করছে যে এই আল্ট্রাসাউন্ড করতে খরচটা কেমন হয়? সরকারিভাবে কেমন খরচ পড়তে পারে, কিংবা যদি বেসরকারিভাবে কেউ করেন সেক্ষেত্রে খরচের তালিকাটা স্যার কেমন? জি, জি, আপনাকে ধন্যবাদ এবং যারা দেখছেন। মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাম অন্যান্য যেমন অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাম এবং অন্যান্য আল্ট্রাসোনোগ্রাম থেকে একটু সময় সাপেক্ষ এবং একটু এক্সপার্টাইজ লাগে, এবং এইটা সাধারণত সব জায়গায় অ্যাভেলেবল না। যেহেতু সময় সাপেক্ষ এবং এক্সপার্টাইজের অভাব, এই কারণে এই মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাম ইউজুয়ালি খরচটা অন্যান্য আল্ট্রাসোনোগ্রাম থেকে একটু বেশি। সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে উভয় ক্ষেত্রেই একটু বেশি। সাধারণত আমাদের যেমন বিএসএফ এর মধ্যে 1 থেকে 1,500 টাকার মধ্যেই আল্ট্রাসোনোগ্রাম হয়ে যায়, কিন্তু বাইরে মনে হয় একটু বেশি লাগে, আরেকটু 2-3 হাজার টাকা সম্ভবত, বা আরেকটু বেশি কোনো সেন্টারে নিয়ে থাকেন। ধন্যবাদ স্যার। স্যার রিউমাটিক রোগ তো আসলে অনেক ধরনের আছে। তো আল্ট্রাসাউন্ডটা কোন কোন রোগীর ক্ষেত্রে এটাকে ডায়াগনস্টিক টুল হিসেবে ব্যবহার করা হয়? আর স্যার এটা কি সব রিউমাটিক অসুখে আক্রান্ত রোগীকে রুটিনলি দেওয়া হয় কিনা? স্যার এই বিষয়টি একটু জানবো। জি, যেমন আল্ট্রাসোনোগ্রাম অনেক সময় আল্ট্রাসোনো গাইডেড অ্যাসপিরেশন করে থাকি। আল্ট্রাসোনো গাইডেড আমরা বায়োপসি করে থাকি। আল্ট্রাসোনো গাইডেড আমরা অনেক সময় ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন, বার্সাল ইনজেকশন, অনেক সময় আমরা যেমন স্পেশালি স্যাক্রিলেগ জয়েন্ট, হিপ জয়েন্ট আল্ট্রাসোনো গাইডেড বা ব্লাইন্ড দিলে সাধারণত এটা মিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আল্ট্রাসোনো গাইডেড ইউজুয়ালি ইনজেকশন, বা আমরা যদি স্পেসিমেন কালেক্ট করতে চাই তাহলে আল্ট্রাসোনোগ্রাম আমাদের একটা ভালো টুলস। কোন কোন ক্ষেত্রে করা হয়? ইউজুয়ালি আনডিফারেন্সিয়েটেড, আমরা যেমন একটা মনো আর্থ্রাইটিস, এটা সাধারণত কোনো প্যাটার্নের আর্থ্রাইটিস যদি না মেলে, এক্ষেত্রে আমরা আল্ট্রাসোনোগ্রাম করে অনেক সময় রোগটা নির্ণয় করা যাইতে পারে। যেমন যদি কারো আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে যদি হিস্ট্রি, আমরা এর আল্ট্রাসোনো করার আগে সাধারণত আমরা একটা ডিটেলস হিস্ট্রি নেওয়া হয় রোগীর, যে এই আর্থ্রাইটিসটা হয়েছে, এটা কিভাবে শুরু হলো, কতদিন যাবত, প্রোগ্রেশনটা কিরকম, অন্য কোনো আর্থ্রাইটিস আছে কিনা, এবং ডিটেলসে আমরা হিস্ট্রি নিয়ে থাকি যে এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন, যেমন চোখে যার ইনভলভমেন্ট আছে কিনা, বিশেষ করে লাল হওয়া, ব্যথা করা, কারো লাংস ইনভলভমেন্ট আছে কিনা, কারো অনেক সময় অনেকের ক্ষেত্রে হৃৎপিণ্ড বা কার্ডিয়াক ইনভলভমেন্ট থাকে, কারো কারো ক্ষেত্রে আবার নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট থাকে। অর্থাৎ ডিটেলস হিস্ট্রি শুনে আমরা যদি কোনো সিদ্ধান্তে না পৌঁছতে পারি, এই ক্ষেত্রে আমরা আল্ট্রাসাউন্ড একটা আমরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন উদাহরণ যদি বলি, যে কারো যদি নি জয়েন্ট আর্থ্রাইটিস থাকে, ট্রমা হিস্ট্রি না থাকে, এই ক্ষেত্রে আমরা ডিটেলস হিস্ট্রি নেব। হিস্ট্রি নেওয়ার পরে যদি কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারি, এক্ষেত্রে আমরা আল্ট্রাসোনোগ্রাম করে যে সাইনোভিয়াল থিকনেস, সাইনোভিয়াল মেমব্রেনের থিকনেস, এবং এর ভিতরে কোনো ফ্লুইড আছে কিনা, কোনো বার্সা আছে কিনা, কোনো লিগামেন্ট বা টেন্ডন ইনফ্লাম আছে কিনা, আমরা অনেক সময় পুঙ্খানুপুঙ্খানুভাবে রোগ নির্ণয়ের সহযোগিতা করে থাকে। এছাড়াও অনেক সময় আমরা আল্ট্রাসোনোগ্রাম করেও কনফার্ম করতে পারি না। এক্ষেত্রে
অনেক সময় আমরা বায়োপসি করে থাকি। বায়োপসি করে সাধারণত অনেক সময় ইনফেক্টিভ যেমন টিউবারকুলোসিস, অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন, অনেক সময় প্রোটোজোয়াল ইনফেকশন, এছাড়াও ইনফেক্টিভ ছাড়াও কিছু গ্রানুলোমাটাস ডিজিজেসের যেমন সার্কোইডোসিস আমরা অনেক সময় রোগ নির্ণয় করে থাকি। এছাড়াও অনেক সময় রোগের তীব্রতা আমরা বুঝতে পারি। অনেক সময় রোগটার ডায়াগনোসিস করার পরে যে ট্রিটমেন্ট দিয়ে থাকি সেই ট্রিটমেন্টের রেসপন্স করবে কিনা আল্ট্রাসাউন্ড গাইডেড বায়োপসি করে আমরা রোগটা সম্পর্কে একটু সম্যক ধারণা নিতে পারি। অর্থাৎ অনেক সময় আমরা কি ওষুধ দিব সেই ওষুধটা কাজ করবে কিনা আল্ট্রাসোনোগ্রাম করে বায়োপসি করে আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে কনফার্ম করতে পারি। অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাম করে আমরা রোগ নির্ণয় করতে পারি, রোগের সিভিয়ারিটি দেখতে পারি, রোগটা আমরা রেসপন্স করবে কিনা ট্রিটমেন্ট এই সম্পর্কে আমরা ধারণা নিতে পারি। এবং আমাদের দেশে এই সম্পর্কে অতটা অ্যানালাইসিস বা অতটা এরকম থিসিস বা গবেষণা হয়নি, কিন্তু বাইরের দেশে এই যে বললাম যে রেসপন্স করবে কিনা অর্থাৎ ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে রোগটা সম্পর্কে, রোগের সিভিয়ারিটি সম্পর্কে সম্যক ধারণা নেওয়া যায় এবং এই সম্পর্কে অনেকগুলা আর্টিকেল বা থিসিস রয়েছে। যদিও ইউরোপ এই ক্ষেত্রে আমেরিকা থেকে এগিয়ে, আমরা এশিয়ানরাও অনেকটা এগিয়ে। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, আমরা বুঝতে পারলাম আল্ট্রাসোনোগ্রাম আসলে খুব চমৎকার একটি প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা ডিমোটিক রোগ নির্ণয় শুধু নয়, এর চিকিৎসা প্রসিডিউরও কিন্তু এর ব্যবহার রয়েছে, এবং সেই সাথে একটা ওষুধ কাজ করবে কিনা সেই ব্যাপারটিও কিন্তু আমরা এই পদ্ধতির মাধ্যমে আমরা জেনে নিতে পারি। স্যার, আপনাকে আবারও ধন্যবাদ জানাই স্যার। এই আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে ডিমোটিক রোগ নির্ণয়ের সুবিধা অসুবিধা সম্পর্কে একটু জানতে চাই স্যার। আমি এতক্ষণ যা বললাম সবগুলোই সুবিধা, যেমন আনডিফারেন্সিয়েটেড আর্থ্রাইটিস থেকে মনোআর্টিকুলার আর্থ্রাইটিস বা পলিআর্টিকুলার আর্থ্রাইটিস আমরা ডায়াগনোসিস করতে পারি, গ্রানুলোমাটাস ডিজিজ ডায়াগনোসিস করতে পারি, নন ইনফ্লামেটরি ডিজিজ ডায়াগনোসিস করতে পারি, আমরা সিভিয়ারিটি দেখতে পারি, এছাড়া রেসপন্স আছে কিনা আমরা দেখতে পারি। অর্থাৎ এগুলো সবগুলো সুবিধা, অসুবিধা তেমন নেই। কিন্তু আল্ট্রাসোনোগ্রামের যেহেতু এটা একটা নন ইনভেসিভ প্রসিডিউর, এখানে তেমন অসুবিধা নেই। কারো রেডিয়েশন যেমন এক্সরে রেডিয়েশনের ভয় থাকে, এই ক্ষেত্রে এইটা নেই। অনেকের যেমন এমআরআই করতে গেলে একটা বদ্ধ জায়গার ভিতরে থাকতে হয়, এই ক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। অর্থাৎ আল্ট্রাসোনোগ্রামের শুধু উপকারী বেশি, অ্যাডভান্টেজই বেশি, ডিসঅ্যাডভান্টেজ নেই বললেই চলে। কিন্তু কোনো কোনো ধন্যবাদ ক্ষেত্রে স্যার। যেমন আল্ট্রাসোনোগ্রাম বায়োপসি করতে গেলে অনেক সময় লোকাল একটু ইনজুরি হতে পারে, নার্ভ, আর্টারি বা অনেক সময় অন্যান্য স্ট্রাকচার একটু ইনজুরি হতে পারে। এইটা কারো কারো ভেসোভেগাল অ্যাটাক হয়, এটা বায়োপসির ক্ষেত্রে কোনো কোনো সময় হতে পারে। এটা খুব নেগলিজেবল অ্যামাউন্ট। এটা অন্যান্য যে বায়োপসি, কিডনি বায়োপসি বা লিভার বায়োপসির ক্ষেত্রে যতটা হয়, এই সাইনোভিয়াল বায়োপসির ক্ষেত্রে এতটা আমরা পাইনি। ধন্যবাদ স্যার। আমরা বুঝতে পারলাম আসলে আল্ট্রাসাউন্ড গাইডেড বায়োপসি নিতে গেলে অনেক সময় কিছু ইনজুরির চান্স থাকে। তবে এটা এটা আসলে আল্ট্রাসোনোগ্রামের অসুবিধা না, এটা এক্সপার্টিজ এর উপর ডিপেন্ড করে। স্যার যেটি বলছিলেন, তবে সুবিধাটাই আসলে বেশি। আমরা সুবিধা টা যদি কাউন্ট করি, আসলে অসুবিধাটা একেবারেই নেগলিজিবল, এবং আমরা এটা এটা চাইলেই আমরা ওভারলুক করতে পারি। খুব চমৎকার একটি প্রক্রিয়া কিন্তু আল্ট্রাসোনোগ্রাম, যে সম্পর্কে আসলে আমরা ধারণা পেলাম। রিমোটিক রোগ নির্ণয় আল্ট্রাসোনোগ্রামের ভূমিকা কিন্তু অপরিসীম। স্যার, আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে রিমোটিক রোগ নির্ণয়ে আসলে কতটা আমরা সুবিধা পেতে পারি সে সম্পর্কে জানলাম স্যার। আমাদের আজকের আলোচনা মূলত রিমোটিক রোগ নির্ণয় আল্ট্রাসোনোগ্রাম নিয়ে। আমরা যথেষ্ট ধারণা পেয়েছি। স্যার, আমার দর্শকদের উদ্দেশ্যে স্যার যদি আর কিছু বলার থাকে রিমোটিক রোগ নির্ণয় আল্ট্রাসাউন্ড নিয়ে, স্যার কি বলবেন? জি, যেহেতু আল্ট্রাসোনোগ্রামের অনেক অ্যাডভান্টেজ, এটা শুধু ডাক্তারদের জানতে তো হবে। ডাক্তার মানে বিশেষ করে রিমাটোলজিস্ট যারা আছেন ওনাদের এই সোনা অ্যানাটমি বা আল্ট্রাসোনো গাইডেড ইনজেকশন বা আল্ট্রাসোনো গাইডেড বায়োপসি, এছাড়াও এই রোগের বিভিন্ন রোগের যে ডায়াগনোসিস এবং প্রগনোসিস এবং কনফার্ম করার জন্য যে টুলস, এটা একটা ভালো ইনস্ট্রুমেন্ট যা এই সাধারণত বিভিন্ন জায়গায় অ্যাভেলেবল। আমাদের ডিপার্টমেন্ট ছাড়াও পেরিফেরিতেও আল্ট্রাসোনোগ্রাম এখন কিন্তু অ্যাভেলেবল। অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাম একটা স্টেথোস্কোপের মতো কাজ করে। অর্থাৎ আমরা কারো কারো চেম্বারেও অনেক সময় আল্ট্রাসোনোগ্রাম থাকে,
যা সময়টাকে বাঁচায় এবং তার খরচটাও অনেক সময় বাঁচিয়ে থাকে। দর্শকরা যদি এই সম্পর্কে সম্যক জ্ঞান থাকেন এবং অন্যান্য যারা ডাক্তার যারা আছেন এই আল্ট্রাসাউন্ড সম্পর্কে যদি জয়েন্টের বিভিন্ন স্ট্রাকচার সম্পর্কে জ্ঞান থাকেন এবং এই রোগী কোথায় পাঠাবেন এই সম্পর্কে যদি জ্ঞান থাকেন, তাহলে দর্শক যারা দেখতেছেন তারা উপকার পাবেন, রোগী উপকার পাবে, সমাজ উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে। অর্থাৎ আল্ট্রাসোনোগ্রামের উপকারিতা শুধু যে রোগী তা নয়, সমাজ, রাষ্ট্র সবাই এর উপকার ভোগ করবে। অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাম একটা স্টেথোস্কোপ বা ভালো টুলস এই ডাক্তারদের জন্য, বিশেষ করে রিউমাটোলজিস্ট বা বাতবিদ্যা নিয়ে যারা কাজ করেন এদের জন্য। ধন্যবাদ স্যার। স্যার আসলে বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু দিয়েছে এবং বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমরা প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে গেছি এবং এই উন্নতির স্পর্শ কিন্তু চিকিৎসা বিজ্ঞানেও লেগেছে এবং আমাদের আল্ট্রাসোনোগ্রামের যে ব্যবহার চিকিৎসা বিজ্ঞানে এটা আসলে বলে শেষ করা যায় না। এটা অনেক বিস্তৃত এর ব্যবহার। আহ এবং সবথেকে মজার বিষয় রিমোটিক রোগ নির্ণয়ে যে আল্ট্রাসাউন্ডের ব্যবহার রয়েছে এই তথ্যটি হয়তো অনেকে জানেন না। আমার মনে হয় আজকে আমাদের আলোচনার পর থেকে এই কথাটি অনেকে জেনে নিল এবং সেই সাথে পরবর্তীতে এর যে বিস্তৃত ব্যবহার সেটার মাধ্যমে আমরা আমাদের সঠিকভাবে রোগ নির্ণয় হবে এবং সেই সাথে সঠিকভাবে চিকিৎসা পাবো আমরা এবং আমরা সুস্থ থাকবো সেই প্রত্যাশা রইল। স্যার শেষ করবার আগে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? জি, দর্শক আপনারা যারা দেখছেন তাদের উদ্দেশ্য হলো কোনো জয়েন্ট পেইন বা আর্টিকুলার বা পেরি আর্টিকুলার স্ট্রাকচার ইনভলভমেন্ট হলে বাত রোগ বিশেষজ্ঞ ডাক্তারের সাথে সব পরামর্শ দিবেন, যারা বাতবিদ্যা নিয়ে আলোচনা করেন, যারা বাতবিদ্যার জ্ঞান বাত বিজ্ঞান এই সম্পর্কে যাদের ধারণা আছে এবং আল্ট্রাসোনোগ্রাম যারা এক্সপার্ট এদের সাহায্য নিতে পারেন এবং এদের পরামর্শ নিতে পারেন। তাহলে আপনি উপকার পাবেন, আপনার ফ্যামিলি উপকার পাবে এবং দেশ এবং সমাজ সবাই উপকৃত হবে। সবাই ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমরা আজ অনেক কিছু জেনেছি রেমোটিক রোগ নির্ণয় আল্ট্রাসোনোগ্রামের ব্যবহার সম্পর্কে। স্যার আমি আপনার উত্তরোত্তর সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করছি। দর্শক এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। দেখছিলেন বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত এবং ডেল্টা ফার্মা লিমিটেড নিবেদিত রাজ টিভি নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট। আমরা কথা বলেছি রিমোটিক রোগ নির্ণয় আল্ট্রাসাউন্ড এই বিষয়ে। দর্শক আশা রাখছি আমাদের আলোচনাটি আপনাদের কাজে এসেছে। দর্শক পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের এই আয়োজন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.